গুহার ভেতরে কয়েক কদম এগিয়ে থেমে গেলাম। পেছনে আকাশের দিকে তাকিয়ে দেখি কালো অন্ধকারে ঠেকে গেছে, অথচ গোধূলিও শেষ হয়নি তখনও। মেঘের কারণে অবেলায় সন্ধ্যা। যাই হোক, এই অন্ধকারের মানে আমাদের জানা। কুকুরটার বেরোনোর সময় হয়েছে। দেখার সময় বেশি পাবো না। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আলো ফেললাম। ভেতরের বাতাস ঠান্ডা ভেজা ভেজা। পাথরের গায়ে শ্যাওলা জন্মে আছে। কিছু দেখতে পাচ্ছ? এমন করে কানের কাছে কথাটা বলল। নিনা চমকে গেল। না, ফিসফিস করেই জবাব দিলাম, চলো এগোই। মাটি তেমন শক্ত না হলেও পাথরের ছড়াছড়ি। যতই ভেতরে এগোলাম, মাথার উপর উঁচু হতে থাকলো ছাদ। গুহা না বলে ওটাকে মস্ত এক সুড়ঙ্গ বলাই উচিত, কারণ লম্বা হয়ে আছে। কিছুটা এগোনোর পরেই পাক নিল দেয়াল। পেছনে আড়ালে চলে গেলাম গুহামুখ। অদৃশ্য হয়ে গেল বাহিরের পৃথিবী। আকাশ চোখে পড়ে না আর। আলো বলতে এখন শুধু টর্চের ওপর ভরসা। আপনা আপনি আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসলো তাতে। আলো না থাকলে এখানে কী যে ঘটবে কল্পনা করারও সাহস হলো না। কিন্তু টর্চের আলো সাহস জোগাতে পারল না বেশিক্ষণ। ঘাড়ের রোম খাড়া হয়ে উঠল আমার। মনে হলো কেউ যেন আড়াল থেকে আমাদের উপর নজর রাখছে। চারপাশে তাকালাম, সবখানে আলো ফেলে দেখলাম। একপাশে বড় বড় পাথরের চারণ। ভাবলাম এগুলো ওপাশে লুকিয়ে নেই তো, কিন্তু বেরোলো না কোনো জানোয়ার বা অন্য কিছু। নজর রাখা হচ্ছে এই অনুভূতিটাও গেল না আমার, বরং মনে হলো যাই হোক, সঙ্গে সঙ্গে এগোচ্ছে ওটা। আচমকা আমার হাত খামচে ধরল নীলা। কি জিজ্ঞেস করলাম, শুনছো না? ফিসফিস করে বললো। কান পাতলাম। প্রথমে কিছু শুনলাম না, তারপর মনে হলো হ্যাঁ শুনছি। বললাম মৃদু গুঞ্জনের মতো না। মাথা ঝাঁকালো নীলা। আর একটু এগোলো। গুঞ্জনটা হয়েই চলেছে, বাড়ছে আস্তে আস্তে। যত এগোলাম আরও স্পষ্ট হয়ে এলো। দাঁড়িয়ে গেলাম। নীনাও দাঁড়ালো আমার সঙ্গে। এখন আর গুঞ্জন নয়, মনে হলো একটা কণ্ঠ। সুর করে রবিন রবিন বলে নাম ধরে ডাকছে আমাকে। পরস্পরের দিকে তাকালাম আমরা। তোমাকে চেনে ওটা? নীনা বলল। ওর বাদামি চোখ দুটোতে হয় বড় বড় হয়ে গেছে। ও জানে তুমি এখানে এসেছ। রবিন এসো, রবিন এসো বলছে একটা ছড়ানো কণ্ঠ। কিছুতেই স্পষ্ট হচ্ছে না, তবে মানুষের গলা যে নয় তাতে কোনো সন্দেহ নেই। চলো পালাই, নীনা বলল। আরও জোরে আঁকড়ে ধরেছে আমার হাত। ওটা তোমাকে চেনে, তোমার কাছে কিছু চাই। ভয় লাগছে আমার রবিন, চলো চলে যাই। গুহামুখের কাছে টেনে নিয়ে চললো আমাকেও। অনেক পেছনে ফেলে এসেছে ওটা। ভয় আমিও পেয়েছি। বারবার আমার নাম ধরে ডেকেই চলল। কণ্ঠটা রবিন এসো। চোখ বুজে ফেললাম। দীর্ঘ একটা মুহূর্ত বুঝতে পারলাম না কি করব। কল্পনায় ভেসে উঠল মিসেস মার্লোর সকালবেলাকার ভীত মুখ। কানে বাজতে লাগলো নিনার কথা। মৃত্যুপুরী থেকে কেউ কোনোদিন জীবিত বেরোতে পারেনি। নিজের অজান্তেই হাত চলে গেল গলার কাছে। কালো গুটির মালাটা চেপে ধরলাম। আমার জায়গায় যদি কোনো মুখবির হতো, কি করতো এই পরিস্থিতি বললে? মন থেকে পেয়ে গেলাম জবাবটা। আমি ফিরে যাব না। নিনাকে বললাম, দেখতেই হবে সামনে কি আছে। কেন আমার নাম ধরে ডাকে? কি চায় জানতে হবে। কি আর চাইবে? তোমাকে খুন করতে চাই। নিনা বলল। দুজনকে খুন করবে? সময় থাকতে চলো পালাই। যেতে ইচ্ছে করলে তুমি চলে যাও, আমি এগোবো। কবরের প্রহরী হলে আমিও যাবো তোমার সঙ্গে। আবার এগিয়ে চলো আমরা সুড়ঙ্গের গভীর থেকে গভীরে। মাথার উপরে ভেজা চুনা পাথরের ছাদ। মৃত্যুর সময় হলে যারা এখানে চলে আসতো সেই সব ইন্ডিয়ান যোদ্ধাদের কথা ভাবলাম। জোর আনলাম মনে। ওরা আসতো সময় মতো। আর আমাদের সময় হয়নি এখনো, আমার এবং নিনার। সুতরাং বেরোতে পারবো না কেন?
হঠাৎ তীব্র একটা চিৎকার প্রতিধ্বনি তুলল গুহার দেয়ালে। চরকির মতো পাক খেয়ে ঘুরে তাকালাম। নিনা চিৎকার করছে, আবার চেঁচিয়ে উঠল সে, আবার হাত তুলল, থরথর করে কাঁপছে। আমার পেছনে দেখালো, তাকালাম সেদিকে। মাটিতে রেখেছিলাম টর্চের আলো, ওপর দিকে তুলতে লাগলাম। দুটো প্রবেশপথ দেখতে পেলাম, সুড়ঙ্গ মুখ, একটা আমাদের টানে আর একটা পায়ে। দুটো পথের মাঝখানে দেয়ালের গা থেকে বেরোনো চ্যাপ্টা পাথর বসে আমাদের দিকে তাকিয়ে নিষ্প্রাণ কুৎসিত হাসি হাসছে, যেন একটা মানুষের খলি। চিৎকার করেই চলেছে নিনা, তাতে আরও ঘাবড়ে গেলাম আমি। হাত গেল কেঁপে, টর্চটা মাটিতে পড়ে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে চিৎকার বাড়ল ওর। হাতুড়ে হাতুড়ে ওটা তুলে নিয়ে ঝাঁকি দিতে জ্বলে উঠল আবার। চেঁচানো বন্ধ হলো ওর। প্রলাপ বকার মতো বলতে লাগলো, তখনই বলেছিলাম আসা উচিত না, উচিত না, তাও এলে। ও তো একটা খুলি, যেন কিছুই না। এরকম একটা ভঙ্গি করে আমিও যে ভয় পেয়েছি সেটা চাপা দিয়ে রাখতে চাইলাম। কি বলছো? তো আর কি, বহুদিন আগে মারা গিয়েছিল লোকটা। কি করে বুঝলে? তুমিই তো বলেছ মৃত্যুর সময় হলে এখানে এসে ঢুকতো ইন্ডিয়ান যোদ্ধারা। সে তো অনেক কাল আগের কথাই। খুলিটার ওপর আবার আলো ফেললাম আমি। স্কুলের বায়োলজি ক্লাসে কঙ্কাল দেখেছি, খুলিও জানি এগুলো দেখতে কেমন হয়, কিন্তু গুহার মধ্যের খুলিটাকে অন্যরকম লাগলো। চোখের জায়গায় গর্ত দুটো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, দাঁত বের করে হাসছে বিকট হাসি। খুলিটার নিচে দুই পাশের দুটো সুড়ঙ্গ মুখে আলো ফেলে দেখতে লাগলাম। রবিন, নিনা বলল, আমার ধারণা খুলিটা ওখানে রাখা হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্যে, আমাদের সাবধান করার জন্য, যাতে ভেতরে না ঢুকি। এতদিন এসে ফিরে যাব সাধারণ একটা খুলির ভয়ে। আমি বললাম, মৃত্যুপুরীতে একটা খুলিও ভয় পাওয়ার জন্য যথেষ্ট। নিনা বলল, তাছাড়া কোন পথটা দিয়ে ঢুকতে হবে আমরা কি করে বুঝবো? সুড়ঙ্গ মুখ দুটোর দিকে তাকিয়ে আছি। দেয়ালের গায়ে কালো দুটো ফোকর। আবার তাকালাম খুলিটার দিকে। চ্যাপটা যে পাথরটাতে বসানো, তার নিচে আরেকটা গোল পাথর আছে, দেখতে অনেকটা চাকার মতো, এরকম আকৃতির। পাথর আর কখনো দেখিনি। তাদের ফোকরটা দিয়ে বললাম, চলো ওটাতে ঢুকি। কেন? দুজনে দুটোতে ঢুকতে চাও নাকি? আমি ডানেরটায়, তুমি বাইরেরটায়। মাথা খারাপ? একা আমি কিছুতেই যাব না, আর আমার কাছে টর্চও নেই। আমি জানি সেটা। অন্ধকারে সুড়ঙ্গে ঢোকা অসম্ভব। ডানেরটাতেই ঢুকলাম দুজনে। মুখটা এত ছোট, হামাগুড়িতেই ঢুকতে হলো। তবে কয়েক হাত এগোনোর পর আস্তে আস্তে চওড়া হয়ে গেল। ছাদও উঠে গেল উঁচুতে, সোজা হয়ে হাঁটা যায়। সুড়ঙ্গে অনেক মোড় আর পাক, ঘোরপেচও প্রচুর। কয়েক মিনিট হাঁটার পর নিনা জিজ্ঞেস করল, রবিন, একটা জিনিস লক্ষ্য করেছ? এদিক ওদিক তাকালাম। কি? শব্দটা কমে গেছে। কোন শব্দ? তোমাকে যে ডাকছিল। কান পাতলাম। তাই তো, ঠিকই বলেছে নিনা। খুলিটা দেখার পর শব্দের কথা ভুলেই গিয়েছিলাম। অনেক কমে গেছে শব্দটা, যদিও এক নাগারে ডেকে যাচ্ছে তখনও। রবিন, রবিন, রবিন। সুড়ঙ্গের ভেতরে যতই এগোলাম আরও কমে এলো শব্দ। মনে হলো ভয় অনেকটা কমেছে নিনার। আমারও সাহস ফিরে এসেছে কিছুটা। শব্দ কমছে, তার মানে শব্দের উৎস থেকে দূরে সরে যাচ্ছি আমরা। কয়েক মিনিটের মধ্যে একেবারেই শোনা গেল না ডাকটা, পুরোপুরি নীরব। কাদের ওপর দিয়ে ফিরে তাকালাম, পিছনে হাঁটছে নিনা। আমার দিকে তাকালো, আবার ভয় দেখা গিয়েছে চোখের তারায়। ডাকটা শোনার পর চমকে গিয়েছিলাম। আস্তে আস্তে সয়ে এসেছিল ওটা। একেবারে যখন থেমে গেল, অখণ্ড নীরবতা আবার অস্বস্তি বাড়িয়ে দিল আমাদের। মনে হতে লাগলো শব্দটা থাকলেই যেন ভালো হতো। আমার গা ঘেঁষে এলো নিনা। সামনে একটা বড় গুহায় পেরিয়ে এলাম আমরা।
মেঝেতে টর্চের আলো ফেলে স্থির হয়ে গেলাম। রাশি রাশি কঙ্কাল, তাকিয়ে রইলাম হা করে। বুঝতে পারলাম মৃত্যুর সময় হলো ওখানে গিয়ে বসে থাকতো ইন্ডিয়ানরা। এত আওয়াজ করো না, ফিস করে বললাম ওকে। আওয়াজ কি করছে? জুতো ঘষছ না? কথাই শেষ করতে পারলাম না, আমার গায়ের ওপর এসে পড়ল নিলাম। কি সে করছে বলতে গেল, কিন্তু ওকেও কথা শেষ করতে দিলাম না। আমি চুপ করে থাকতে বললাম। হালকা পায়ে হাঁটার শব্দ কানে আসছে। আমার কানে কানে বলল নিনা, আমাদের সামনে থেকে আসছে। যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে গুহার দেয়ালে আরেকটা ফোকর, সুরঙ্গ মুখ। তার ভেতরে হচ্ছে শব্দটা, কান পাতলা, এগিয়ে আসছে, পায়ের শব্দ, সন্দেহ নেই। কিন্তু শব্দটা যেন কেমন, বুঝে ফেললাম। ওই শব্দ আমার পরিচিত, মানুষের পায়ের নয়। রাতের বেলা সেদিন আমাদের ঘরের কাছেই শুনেছি। নিনা ফিসফিসিয়ে বলার কথাও ভুলে গিয়ে চিৎকার করে উঠলাম। আমি জানি ওটা কিসের শব্দ, গত রাতে শুনেছি ওটা ভূত। নিনাও চিৎকার করে উঠল। কে যে আগে দৌড় দিল মনে নেই, শুধু মনে আছে প্রাণ বাঁচানোর তাগিদে ঝেড়ে দৌড় দিয়েছে আমরা পেছন ফিরে। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, ভূতটাও আসছে আমাদের পিছু পিছু। আরো জোরে দৌড়াতে লাগলাম। আগে আগে ছড়ছে নিনা। দৌড়ের রেকর্ড ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে যেন, কিন্তু তাতেও কুকুরটার সঙ্গে কুলাতে পারছে না। আমাদের তাড়া করে না, নিশ্চয়ই আমাদের গন্তব্যে বুঝেছে আমরা সুরঙ্গে ঢুকেছি, ধরতে আসছে। তাই জলদি রবিন আরো জোরে চিৎকার করে তাগাতে দিল নিনা। ওই যে সুরঙ্গ মুখ, এত জোরে হাঁপাতে লাগলাম মনে হলো বুকটা ফেটে যাবে। আর কত জোরে ছুটব, সামনে বেশি দূরে নয়। আর সুরঙ্গ মুখ, মাথায় ঠোকর খেলাম, নিচু হয়ে গেছে ছাদ। চার হাত পায়ে ভর দিয়ে কুকুরের মতো ছুটলাম। খোলা মুখটা দিয়ে ভেতরে গেল নিনা। লাফিয়ে সোজা হয়ে উঠে তোড় দিল গুহামুখের দিকে। ওখানে পৌঁছাতে পারলেও লাভ হবে না, বাইরে নিশ্চয়ই এখন রাত। আমাদের সঙ্গে সঙ্গে কুকুরটা বেরোবে, যদি না থেমে বাইরেও আমাদের তাড়া করে পারবো না ওটার সঙ্গে, সহজেই ধরে ফেলবে। ওটাকে ঠেকাতে চাইলে আটকাতে হবে, আর সেটা গুহার বাহিরে গিয়ে হবে না, যা করার ভেতরে থাকতেই করতে হবে। কিন্তু কি করব? গোল পাথরটার দিকে তাকিয়ে একটা বুদ্ধি এলো আমার মাথায়। ডাক দিলাম নিনা। আমার এক বন্ধু ইচ্ছে নেই ওর, তবুও ফিরে তাকালো। ওকে কাছে আসতে বলে এক ধার থেকে ঠেলতে আরম্ভ করলাম পাথরটা। কি করছো? চিৎকার করে বলল নিনা। জলদি এসো, ওটা আমাদের ধরে ফেলবে। পাথর দিয়ে সুরঙ্গমুখ বন্ধ করে দেব, বেরোতে না পারলে আর ধরবে কি করে? কুকুরটার নিঃশ্বাসের শব্দ কানে আসছে তখন। নিনাকে বললাম, চলে এসেছে ওটা, এসো হাত লাগাও, আমাকে সাহায্য করো। সেও ঠেলতে শুরু করলো। নড়ে উঠল পাথরটা। আর একটু তাহলেই বন্ধ হয়ে যাবে সুরঙ্গমুখ। ঠেলতে থাকলাম প্রাণপণে। চলে এসেছে তো। কোকিয়ে উঠে পাথর ছেড়ে দিয়ে আবার দৌড় মারল নিনা। জোরে ঠেলা মেরে ঘুরিয়ে দিলাম পাথরটা। সুরঙ্গমুখ বসে গিয়ে আটকে দিল ফোকরটা। আরে এসো না। কাঁধের ওপর দিয়ে তাকিয়ে আবার চিৎকার করে ডাকলো নিনা। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। সামান্য একটু ফাঁক রয়ে গেছে সুরঙ্গমুখে, সেটা দিয়ে ভেতরে উকি দিলাম। দুর্গন্ধ মেশানো গরম নিঃশ্বাস যেন ধাক্কা মারল নাকে মুখে। জল জলে দুটো চোখ তাকিয়ে আছে আমার চোখের দিকে। হাঁ করা মুখে বড় বড় ধারালো দাঁত। পাথরের জন্য আটকা পড়েছে দেখে এত জোরে জোরে হাঁক ছাড়ল, মনে হলো কানের পর্দা ফেটে যাবে আমার। অন্যপাশের সুরঙ্গে প্রতিধ্বনি তুলল সেই চিৎকার। আর দেখার সাহস পেলাম না। দৌড় দিলাম নিনার পেছনে। দৌড়াতে দৌড়াতে ভাবছি, পাথর গলে কি চলে আসতে পারবে ওটা? স্বাভাবিক জানোয়ার হলে হয়তো পারবে না, কিংবা পারতেও পারে। যে বিরাট শরীর প্রচণ্ড শক্তিতে পাথরটা ঠেলে ফেলেও দিতে পারে। কিন্তু যদি ভূত হয় তাহলে পাথর কেন, পাহাড়ও ঠেকাতে পারবে না ওটাকে, ঠিক পার হয়ে চলে আসবে।
পাথরের অন্য পাশ থেকে গর্জন করছে ওটা। ফিরে তাকালাম, পাথরটা তখনও দাঁড়িয়ে আছে। তারপর কানে এলো আরেকটা ভারী চাপা শব্দ। আমাদের দুই পাশের দেয়াল, ছাদ কাঁপতে শুরু করলো। মনে হলো যেন ভূমিকম্প। পায়ের নিচে মাটি কাঁপছে। ছাদ থেকে ছোট ছোট পাথর খসে পড়তে লাগলো। গুহামুখের কাছে পৌঁছে গেছে নিনা। আমি তখন অনেক পেছনে। ও যখন ছুটে বেরিয়ে গেল মুখটা দিয়ে, তখন আমি ভেতরে। প্রচণ্ড ঘেউ ঘেউ করেই চলেছে কুকুরটা। থরথর করে কাঁপছে মৃত্যু পড়ি। ছাদ থেকে, চতুর্দিকের দেয়াল থেকে বৃষ্টির মতো খসে পড়ছে পাথর, যেন ভূমিধস শুরু হয়েছে। ঘাবড়ে গেলাম ভীষণ। পাহাড়ের দেয়াল ধসে পড়ে আমাকে চাপা দেবে নাকি? বাইরে থেকে নিনার ডাক শোনা গেল, রবিন, বেরোচ্ছ না কেন এখনো? হঠাৎ যেন বোমা ফাটলো। ফিরে তাকিয়ে দেখি সুড়ঙ্গমুখের দেয়াল থেকে বিরাট এক পাথর খসে পড়েছে। ওটা ধাক্কায় সরে গেছে গোল পাথরটা। কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে এলো বিশাল এক কালো শরীর। ভয়ানক রাগে গর্জন করতে করতে তেড়ে এলো আবার। ততক্ষণে গুহামুখের কাছে পৌঁছে গেছি আমি। দুই লাফে বেরিয়ে গেলাম। আকাশে তখন তারা ফুটছে। চিৎকার করে ডাকলাম, নিনা, এই নিনা, কোথায় তুমি? এই যে এখানে, জবাব এলো গাছের ভেতরে। একটা মুহূর্ত দেরি করলাম না, দৌড় দিলাম কবরস্থানের মাঝখানে ওই গাছটার দিকে। পেছনে ঘেউ ঘেউ করছে কুকুরটা। রবিন, ধরে ফেললো তো, ঝুলতি করো না। ঘুমিয়ে উঠল নিনা। গাছের ফোকরটা দেখতে পাচ্ছি, মাটি থেকে বেশ কয়েক হাত উপরে। প্রাণের তাগিদে মানুষ যে কত অসাধ্য সাধন করে তার প্রমাণ পেলাম সেদিন। তরাক করে এক লাফ দিয়ে ধরে ফেললাম ফোকরটার ঠিক নিচের একটা ডাল দোল দিয়ে শরীরটাকে তুলে নিলাম উপরে। পা ঢুকিয়ে দিলাম ভেতরে। আমাকে টেনে নিল নিনা। গাছের গায়ে এসে ঝাঁপিয়ে পড়লো কুকুরটা। আমাদের মতো হাত নেই, তাই ঢাল ধরতে পারলো না। বার কয়েক লাফ দিয়ে চেষ্টা করলো, কিন্তু ফোকরটার কাছে পৌঁছতে পারলো না। কি করছে ওটা দেখার কৌতূহল চাপা দিতে পারলাম না। নিনার বাধা অগ্রাহ্য করে আস্তে গলা বাড়িয়ে উকি দিলাম। অন্ধকারেও চলচল করছে চোখ দুটো, সোজা তাকিয়ে আছে ফোকরটা দিকে। আমি তাকাতি চোখে চোখ পড়ল। ভয়ঙ্কর গর্জন করে লাফ দিল আবার। ঝট করে মাথা নিচু করে ফেললাম। মৃত্যুপুরের কাছে এক প্রাচীন খবরখানার কাছের ফোকরে বসে রইলাম দুজনে। শুনতে লাগলাম কুকুরটার তর্জন গর্জন। যখনই ওটার আস্ফালন বেড়ে যায়, গলার কালো কুটির মালাটা চেপে ধরি। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম ভাঙলে দেখি ভোর হয়ে গেছে। চলে গেছে কবরের প্রহরী। যাবেই। নিনা বলেছে সূর্য ডোবার পরে বেরোয় ওটা, আবার সূর্য উঠলে চলে যায়। বাড়ি ফিরে সত্যি কথাটা বলতে পারলাম না মাকে, ভয়ে, শুনলে রেগে যাবে। জানালাম রাত কাটিয়েছি নিনাদের বাড়িতে। মাকে না বলে গিয়ে অন্যখানে থাকার জন্য বকা খেতে হলো। চুপ করে রইলাম। দুপুরের পর স্কুল শেষ করে নিনা এলো। মা দেখার আগে তাকে ডেকে সরিয়ে নিয়ে গিয়ে বললাম রাতে কবরস্থানে থাকার কথা যেন না বলে দেয়। ও বলবে না। তার মাকেও সে মিথ্যে বলেছে, রাতে আমাদের বাড়িতে থেকেছে। আমাকে হার্ব কেটলিং নামে একজনের বাড়িতে নিয়ে যেতে এসেছে সে। ওদের পড়শি। নাম শুনে বুঝলাম লোকটা ইন্ডিয়ান। নিনা জানালো ও একজন শামান, সেনিকা ইন্ডিয়ান। শামান মানে জানো তো, ওঝা, কবিরাজ, খুব জ্ঞানী লোক। আমার মনে হয় ও আমাদের সাহায্য করতে পারবে। গেলাম নিনার সঙ্গে। ওদের বাড়ির পাশে বনের মধ্যে একটা কাঠের বাড়িতে থাকে শামান। সেটার কাছে গিয়ে বন্ধ দরজায় টোকা দিল নিনা। বেরিয়ে এলো হালকা পাতলা একজন মানুষ, লম্বা কালো চুল, গালের চামড়া কুচকানো, অসংখ্য হাত। অনেক বয়স লোকটার। নিনাকে দেখিয়ে হাসলো। ভেতরে যেতে বললো আমাদের। ওর বাড়িটা ভারী পছন্দ হলো আমার। আমাদেরটার মতো অত বড় নয়, মোটে একটা ঘর, বেশ বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ফায়ার প্লেসের কাছে গাদা করে রাখা হয়েছে অনেকগুলো কম্বল।
তার উপর বসতে দিল আমাদের। ফায়ার প্লেসের ওপরে কাঠের দেয়ালে ঝোলানো একটা লাল ওয়াম্পম গুটির মালা আর উজ্জ্বল রঙের পালকে তৈরি ঝলমলে একটা হেড ড্রেস, অনেকটা মুকুটের মতো জিনিস ইন্ডিয়ানরা যা মাথায় দেয়। সামনের পরনে নীল জিন্সের প্যান্ট, গায়ে ফ্লানের শার্ট। কিছুটা নিরাশই হলাম পোশাক আশাক দেখে। আমি ভেবেছিলাম জবপ্রথম কিছু পোশাক থাকবে, কিন্তু এত সাধারণ পোশাক। এই লোক কি সত্যি ভূত তাড়াতে পারবে? তবে শার্টের গলার কাছের বোতাম খুলে ভেতরের জিনিসটা দেখিয়ে দেওয়ার পর কেটে গেল নিরাশা। তার গলায়ও একটা ওয়াম্পাম গুটির মালা, আমারটার মতো, শুধু কালো গুটি নয়, নানা রঙের গুটি। মালাটাও অনেক বড়। দীর্ঘ একটা মুহূর্ত আমার মালাটার দিকে তাকিয়ে রইল সে। চোখ দুটো তার কুচকুচে কালো, একেবারে মালার গুটির মতো। জিজ্ঞেস করলো কোথায় পেল ওটা। জানালাম কে দিয়েছে। ও বলল কালো গুটি খুব ক্ষমতাশালী। তাকে জিজ্ঞেস করলাম সামানরা কি ওঝা না কবিরাজ, অনেক জাদু জানে। ধীরে ধীরে হাসি ফুটল তার মুখে। কুচকানো মুখের হাতগুলো গম্ভীর হলো আরও। মেঝেতে বিছানো একটা কম্বলে আসন পিড়ি হয়ে বসলো। বলল জাদু আমি জানি, তবে অনেক নয়, অল্প। ইচ্ছে করলে ওরকম জাদু তুমিও দেখাতে পারো। রবিন মিলফোর্ড হয়তো আমার চেয়ে বেশিই পারো, কারণ তোমার গলার মালাটার ক্ষমতা অনেক। সত্যি বলছেন? সত্যি। তাহলে আপনি কালো গুটির মালা পরেন না কেন? নিয়ম অনুযায়ী আমি তো পড়তে পারবো না। কালো গুটি পরে একমাত্র বীর যোদ্ধারা, আমি তো বীর নই। আমার পড়াটা ঠিক হলো কিনা বুঝলাম না। জিজ্ঞেস করলাম এই মালা দিয়ে কি ভূত ঠেকানো সম্ভব? কবরের প্রহরীকে বাধা দেওয়া যাবে? কবরের প্রহরীকে বাধা দেওয়ার দরকারটা কি তোমার? কোথায় দেখল ওকে? মৃত্যুপুরীতে। কাল ওই সুরঙ্গে ঢুকেছিলাম আমরা। মুহূর্তে বদলে গেল সামানের মুখের ভঙ্গি। মৃত্যুপুরীতে ঢুকেছিলে? একবার আমার দিকে একবার নিনার দিকে তাকাতে লাগলো সে। তারপর আমার উপর দৃষ্টি স্থির হলো তার। মৃত্যুপুরী থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, কিন্তু আমরা ফিরেছি। শান্ত কণ্ঠে বললাম। আমার দিকে তাকিয়ে থেকে দৃষ্টিটা কেমন অদ্ভুত হয়ে বদলে গেল তার। নজর নামালো আমার গলার মালাটার দিকে। বলল বেঁচে ফিরেছ? তার কারণ ওই মালা, ওটাই তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। ওটা ছিল এক মহান বীর যোদ্ধার, যাকে কবরের প্রহরীও নিশ্চয়ই সম্মান করে। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তোমার পূর্বপুরুষ ওই মহান বীরকে স্মরণ করো মনে মনে। তাকে ধন্যবাদ দাও। মালাটা গলায় না থাকলে এখন আর এখানে বসে কথা বলতে পারতে না। আমি তাকালাম নিনার দিকে, ও আমার দিকে। সামান জিজ্ঞেস করলো মালাটা কি কখনো ছুঁয়ে দেখেছ? অবাক হলাম। ছুঁয়ে দেখেছি মানে? এই যে গলায় পড়ে আছি, এটা কি ছোঁয়া নয়? যখন বিপদে পড়েছ, ভয় পেয়েছ, তখন হাত দিয়ে ছুঁয়েছ। মাথা জাগিয়ে বললাম কাল রাতে কুকুরটা তখন তাড়া করলো, তখন ছুটেছি। গাছের ফোকরে যখন বসেছিলাম আর চারপাশে চক্কর দিচ্ছে ওটা, তখনও ছুঁয়েছি বারবার। ভয় পেয়েছিলাম তো খুব, তাই আপনাতে হাত উঠে যাচ্ছিল গলার কাছে। এমনকি আগের রাতে আমাদের বাড়ির কাছে যখন গিয়েছিল কুকুরটা, তখনও ছুঁয়েছিলাম। কেন যেন ভয় পেলেই হাত উঠে যায় মালাটার কাছে। আবার বদলে গেল সামানের চেহারা। বিস্ময় ফুটল কালো চোখে। আমাদের বাড়িতে গিয়েছিল প্রহরী, হঠাৎ একটা চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখতে গেলাম। সেলারে উকি দিয়ে দেখতে চাইছিলাম কিসের চিৎকার করছে। ওই সময় মনে হলো আমার পেছনে এসে দাঁড়িয়েছে ওটা। ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম গলা কামড়ে ধরবে, কিন্তু ধরেনি। খানিক পর পেছনে ফিরে দেখি কিছু নেই। আবার কালো মালাটার দিকে নজর গেল সামানের। চুপ করে রইল, তার কালো চোখে উদ্বেগের ছায়া। পরে এরকম কেন করলো মিস্টার গেটলিং? জানতে চাইল নিনা। হান্টার রিস থেকে নিচেই নামেনি আর কখনো। রবিনদের বাড়িতে কেন গেল? কারণ রবিনের ওপর চোখ পড়েছে ওর।
তাকে রইলাম সামানের দিকে। আমার উপর কেন? আঙুল তুলে মালাটা দেখালো সামান। ওটার জন্য নিজের অজান্তে হাত উঠে গেল আমার। মালাটা ছুঁয়ে দেখলাম গায়ের সঙ্গে লেগে থাকায় গরম হয়ে আছে। মাথা ঝাঁকিয়ে বলল সামান, ওই মালা তোমাকে রক্ষা করছে। রবিন মিলফোর্ড আবার কবরের প্রহরীকেও আকৃষ্ট করছে। ও জেনে গেছে ওটা আছে তোমার কাছে, কখনো তোমার পিছু ছাড়বে না আর।